হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ এবং হচ্ছে একটি পেন রাখতে পারো। ইম্পর্টেন্ট যে সকল বিষয়গুলো আমি এখানে বলবো এগুলো জাস্ট একটু পয়েন্ট আউট করে নেবে, ঠিক আছে? চলো শুরু করি। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আজকের আমাদের লাইভ ক্লাসে। তো আজকে আমরা তোমাদের ল্যাংস্টন হিউজেস এর হার্লেম কবিতাটা পড়বো, অত্যন্ত ছোট একটি কবিতা। তো কবিতাটা শুরু করার আগে আগে আমাদেরকে জানতে হবে এই কবিতাটার কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে দাদা, যে কবিতাটা তো ব্যাকগ্রাউন্ড আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে কবিতাটা হয়, কিন্তু এখানে কেন আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার না থাকে তাহলে তুমি কবিতাটা একদম বলতে পারো ফুললি কবিতাটাকে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, তোমার অসুবিধা হবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা জানা অত্যন্তই দরকার। তো তোমরা জানো যে এই যে হার্লেম কবিতাটা, এই কবিতাটা তোমাদের আমেরিকান লিটারেচারের পেপারের মধ্যে রয়েছে। তো অবভিয়াসলি জানো যে আমেরিকা ওরিয়েন্টেড লিটারেচার উপর ব্যাপারটা তোমাদের এই পেপারটা রয়েছে। তো অবভিয়াসলি সিম্পল ওয়েতে আমরা যদি বলি তাহলে হার্লেম এটা হচ্ছে তোমাদের আমেরিকান ওরিয়েন্টেড একটা লিটারেচারের মধ্যে এই কবিতাটা রয়েছে। আচ্ছা চলো আমি একটা গল্প বলি তোমাদের। গল্পটা হচ্ছে যে একটা সময় তোমরা জানো যে প্রচন্ড পরিমাণে হচ্ছে মানুষ স্লেভ ট্রেড করতো। কি ট্রেড করতো? স্লেভ ট্রেড। স্লেভারি মানে তোমরা জানো, তাহলে প্রচন্ড পরিমাণে মানুষ কি করতো? স্লেভ ট্রেড করতো। ওকে, একটা সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্লেভ ট্রেড একটা বলতে পারো বিজনেস শুরু হয়েছিল, যেটাকে বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি, এটা লিখে নেবে, ট্রান্স আটলান্টিক। কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? ওকে, ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড। ওকে, তোমাদের মনে প্রশ্ন যে দাদা এটা কি? ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড মানে দেখো ট্রেডিং করা মানে তোমরা জানো ব্যাপারটা যে তুমি কোন একটা জিনিসকে ট্রেড করে কিনছো এবং সেটাকে আবার বিক্রি করছো, ঠিক আছে? তো এইভাবে ট্রেডিংটা হয়, তোমরা অলরেডি জানো সেটা। এবার স্লেভ ট্রেড মানে জানো যে এরকম কিছু হচ্ছে মার্কেট থাকতো যেখানে এরকম কিছু মানে হচ্ছে স্লেভদের তাদেরকে ওখানে ডাইরেক্টলি ভাবে ট্রেড করা হতো, কিছু বিজনেসম্যান বা কিছু আমাদের ল্যান্ড ওনাররা তারা কিনতেন এবং এইভাবে তারা হচ্ছে ট্রেডিং যে বিজনেস, স্লেভ ট্রেডিং যে বিজনেস, সেটাকে তারা এইভাবে এক্সিকিউট করতো, ঠিক আছে? তাহলে দাদা এটার তাহলে অপোজিট মানে এটা তাহলে কি বোঝানো হচ্ছে? যে ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড, চলো বলি আগে শোনো মন দিয়ে। ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড হচ্ছে আফ্রিকার আফ্রিকার দুটো, একটা হচ্ছে ওয়েস্ট পার্ট আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ট, ঠিক আছে? এই দুটো জায়গা থেকে প্রচন্ড পরিমাণে কিছু আফ্রিকান মানুষদেরকে কি করা হয়? মানুষদেরকে বন্দি করা হয়, ইমপ্রিজন করা হয়। এবং ইমপ্রিজন করে এই আমাদের দেখো ট্রান্স আটলান্টিক, মন দিয়ে শুনবে, ট্রান্স তারপরে আটলান্টিক, তাহলে আটলান্টিকের উপর নির্ভর করে এই আফ্রিকান মানুষদেরকে এদেরকে কি করা হচ্ছে বিভিন্ন অন্যান্য জায়গায় কান্ট্রিতে, তার মধ্যে আমেরিকা রয়েছে, ইউএস রয়েছে, ইউনাইটেড স্টেটস, এখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এবার পাঠিয়ে দেওয়ার পর কি হচ্ছে? তাদের উপর অকথ্যভাবে অত্যাচার চলছে। অবশ্যই তোমরা জানো যে এই যে হচ্ছে একটা স্লেভারি প্রথা, এই প্রথাটা কতটা পরিমাণে সেই সময় হরিবল ছিল। আমি একটা ছোট্ট তোমাদের গল্প বলি। তোমরা পরবর্তীকালে আমেরিকান লিটারেচার নিয়ে আমি আরো অনেক কথা তোমাদেরকে পরবর্তীকালে বলবো। তো আগে কি করা হতো দেখো, শোনো একটু বলি। আগে যেটা করা হতো যে এই যে ভাবো হচ্ছে স্লেভারি প্রথা, ঠিক আছে? ভাবো কারো ফোর ফাদার সে হচ্ছে একটা স্লেভারি প্রথার মধ্যে যুক্ত রয়েছে। এবার যদি না তার মালিক বা তার ওনার যদি না তাকে কমপ্লিট ফ্রিডম দেয়, যদি না দেয়, তাহলে কিন্তু সেই ফোর ফাদার্স এর পরবর্তীকালে যে আপকামিং যে জেনারেশন, সেই জেনারেশনে কিন্তু এই স্লেভারি প্রথার মধ্যেই নিযুক্ত হয়ে পড়ে। ভাবো কতটা হরিবল সেটা। তো এইভাবে তখনকার দিনে স্লেভারি প্রথাটা একটা বলতে পারো তাদের কাছে একটা ওয়েলথ বিজনেসে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল আমেরিকান মানুষদের কাছে। নট অনলি আমেরিকান, বিভিন্ন অন্যান্য জায়গায় মানুষদের কাছে, ঠিক আছে? এবং তারা প্রচন্ড পরিমাণে আফ্রিকা থেকে মানুষ এইভাবে তারা নিয়ে যেয়ে বিভিন্ন অন্যান্য জায়গায় পাঠিয়ে দিত, তার মধ্যে ইউনাইটেড স্টেটসও রয়েছে আমাদের। ওকে, তো এবার দেখো একটা কথা আমাদের বুঝতে হবে, তাহলে যেটা আমি বললাম যে আটলান্টিকের ওপর নির্ভর করে আফ্রিকার ওয়েস্ট পার্ট এবং সেন্ট্রাল পার্ট থেকে কিছু আফ্রিকান মানুষদেরকে তাদেরকে ইমপ্রিজন করে
ইউনাইটেড স্টেটস এবং আরো অন্যান্য বিভিন্ন আদার কান্ট্রিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, তো এই যে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই সময় কি হচ্ছে দেখো, এই সময় অবশ্যই এই যে মানুষগুলো ওখানে গেল, আফ্রিকান মানুষগুলো, তাহলে তাদেরকে সবসময় একটা ডিহিউম্যানাইজ করে রাখতো কারা, আমাদের আমেরিকার মানুষেরা। তাদেরকে ডিগ্রেডেড করে রাখতো, তাদেরকে দমিয়ে রাখতো, এবং সবসময় এক প্রকার একটা বলতে পারো যে হচ্ছে ইনইকুয়ালিটি বিরাজ করতো। ইনইকুয়ালিটি মানে তোমরা জানো, ইনইকুয়ালিটি একটা বিরাজ করতো, মানে একটা ব্যালেন্সিং ইকুয়াল স্টেট ওখানে কিন্তু থাকতো না আমাদের ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো মন দিয়ে শোনো, এই যে হচ্ছে আফ্রিকান মানুষদেরকে নিয়ে চলে আসা হলো, তো এনাদেরকে নিয়ে চলে আসলো অনেক বছর আগে। তো যার জন্য আমাদের হচ্ছে কিছু মানুষ যারা আমেরিকাতেই জন্ম হয়েছে এবং আমেরিকাতেই বড় হয়েছে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি আফ্রিকান আমেরিকান। ঠিক আছে, আফ্রিকান আমেরিকানস বলা হয় তাদেরকে, আফ্রিকান আমেরিকানস বলা হয় তাদেরকে। তোমাদের প্রশ্ন যে দাদা তাহলে আফ্রিকান এবং আমেরিকান কেন বলা হয়, দেখো আফ্রিকান এবং আমেরিকান বলা হচ্ছে কারণ হচ্ছে যে এই কন্টেম্পোরারি সোসাইটির যে সকল প্রেজেন্ট পিউপিলরা বর্তমানে যারা রয়েছে আমেরিকাতে, এবং তাদের ফোর ফাদাররা যদি আফ্রিকা থেকে আসে, এসে এখানে এনস্লেভড অবস্থায় থাকে, তখন তাদেরকে ওই পার্টিকুলার গ্রুপটাকে আমরা তখন বলি, বা ওই পার্টিকুলার যে মানুষটিকে আমরা তখন বলি আফ্রিকান আমেরিকান। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আফ্রিকান আমেরিকার মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার, মানে একটা মানে বুঝতে পারছো, আমেরিকান অন দা আদার হ্যান্ড এবং অন্যদিকে আফ্রিকান আমেরিকান। তাহলে আফ্রিকান আমেরিকান মানে যে সকল আমেরিকান পিপল এবং তাদের ফোর ফাদার্সরা আফ্রিকা থেকে আমাদের আমেরিকা এসেছে অনলি টু গিভ, বা বলতে পারো তাদেরকে ইনস্লিভ করে আনা হয়েছে, এবং আনা যে হয়েছে, যার জন্য তাদের পরবর্তী জেনারেশনে তাদের একটা নতুন এনটাইটেল হয়ে যাচ্ছে, বা নতুন একটা টাইটেল করা হচ্ছে, যেটা হচ্ছে আফ্রিকান আমেরিকান। তাহলে বুঝতে পারছো দুটোর মধ্যে কেমন একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমেরিকানস। ওকে, তাহলে দেখো একদিকে হচ্ছে আমাদের জাস্ট একটু দাঁড়িয়ে যাও, তাহলে একদিকে দেখো আমাদের রয়েছে আমেরিকানস, এবং অন্যদিকে আমাদের অ্যাকচুয়ালি রয়েছে দেখো আফ্রিকান আমেরিকানস। তাহলে ব্যাপারটা বোঝা গেল এতটা পর্যন্ত? যদি কারো কথা কোনো অসুবিধা অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো কোনো কবিতা বা কোনো টেক্সট বোঝার আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ড জানবে, ঠিক আছে? মানে এরকম ভাবে সবসময় পড়বে, যদি ওই পার্টিকুলার টপিকটা নিয়ে যদি তোমার ফ্রেন্ড বা কেউ যদি তোমাকে বলে যে শোন না, আমাকে একটু হারলেমটা একটু বুঝিয়ে দেন, বা হারলেমটার মেন কন্টেক্সটটাকে একটু বুঝিয়ে দেন, অবশ্যই যেন তুমি বলতে পারো, এরকম একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমার জন্য থাকে। ঠিক আছে, ওকে। তো এবার দেখো আমেরিকান আফ্রিকান আমেরিকান, তাহলে দুটো আলাদা হয়ে গেল। এবার দেখো যারা আমেরিকান পিপল, তারা একটা বলতে পারো হোয়াইটিস, তাদের ফেস, তাদের মুখগুলো একদম ফর্সা ফর্সা, এবং অন্যদিকে আফ্রিকান আমেরিকান তারা হচ্ছে বলতে পারো ব্ল্যাক ফেসেড পিপল। এটা কে বলছে? এটা সেই সময়কালে সোসাইটাল কিছু নর্ম বা ডকট্রাইন বলছে। তোমরা যদি দ্য প্রেজ অফ দ্য চিমনি সুইপার্স তোমরা অলরেডি পড়েছো, জানো তোমরা, চার্লস ল্যাম্পের লেখা, সেখানেও কিন্তু ইউরোপে যে এই যে একটা বাচ্চাদের দিয়ে একদম একদম সুথিং হয়ে, বা একদম একটা বলতে পারো ব্ল্যাক ফেসেড হয়ে গেছে, তখন তাদেরকে দেখে ওই আমেরিকান মানুষেরা বা ইউরোপিয়ান মানুষেরা তাদেরকে দেখে এটাই বলছে যে, আই থিঙ্ক নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, যদি নেটওয়ার্কের সমস্যা আমাকে একটু কাইন্ডলি জানাবে, কারণ কালকে থেকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সরি ফর দ্যাট, তো একটু যদি অসুবিধা হয় আমাকে জানাবে কাইন্ডলি। ওকে, নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে না তো একটু জানাও আমায় কাইন্ডলি, আমি লিভ করে জয়েন করছি একটু। ওকে, আই থিঙ্ক এবার ইন্টারনেটটা ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি কালকে থেকে একটু ইন্টারনেটের অসুবিধাটা হচ্ছে, সেই জন্যই বুঝতে পারছি না কেন হচ্ছে। এবার আই থিঙ্ক ঠিক আছে গুরুপদ।
এবার আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ স্যার, মিস দ্যাট পয়েন্ট। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শুভেন্দু, আমি বলছি ব্যাপারটা, আরো আমি ব্যাপারটা বলছি, মন দিয়ে একটু শোনো আমার কথা। দেখো, তাহলে আমরা যেটা দেখতে পেলাম কি, দেখো আমরা যেটা দেখতে পেলাম, দাঁড়িয়ে একটু, ওকে। দেখো তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আমেরিকান এবং আফ্রিকান আমেরিকানস এর মধ্যে একটা যে ডিফারেন্স, সেটা আমরা দেখতে পেলাম। তো এবার দেখো কি হচ্ছে, আমেরিকার মানুষেরা, হ্যাঁ যেটা ওই দ্য প্রেজ অফ দ্য সিগনেচার পারসন দিয়ে বলছিলাম, যে তাদের মুখগুলো যখন ব্ল্যাক ফেসেড হয়ে যায়, তখন আমেরিকান বা ইউরোপিয়ান মানুষেরা তাদেরকে বলে যে দে আর লাইক আফ্রিকানস। কেন আফ্রিকান? কারণ তাদের মুখগুলো কালো হয়ে গেছে। সো এখানে এক প্রকার একটা নতুন ধরনের কনসেপ্ট চলে, সেটা হচ্ছে রেসিজম। তোমরা অলরেডি তোমরা এই ওয়ার্ডটা সম্পর্কে তোমরা জানো। রেসিজম মানে যখন হচ্ছে কালার ডিসক্রিমিনেশন করা হয় বিটুইন দ্য টু পিপল, দুটো মানুষের মধ্যে যখন কালার ডিসক্রিমিনেশন করা হয়, যে কেউ ফর্সা কেউ শ্যাম বর্ণের, এই যে একটা বৈপরীত্য ব্যাপার, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি রেসিজম। ওকে, সো দেখো রেসিজম কিন্তু এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বলতে পারো প্লটের কাজ করছে, একটা ইম্পর্টেন্ট ফোর্সের কাজ করছে। যে ফোর্সটা কি করছে, এই আমেরিকান এবং আফ্রিকান আমেরিকান মানুষের মধ্যে পার্থক্য তৈরি করছে, তাদেরকে ডিফারেন্সিয়েট করছে। আমেরিকান মানে সাধারণত আমেরিকা তারা মানুষ মনে করে যে তারা অত্যন্তই ফর্সা, যার জন্য মানে তারা আসল হিউম্যান বিংস। ওকে, এবং আমেরিকা অর্থাৎ অ্যাকর্ডিং টু আমেরিকানস, আমেরিকানদের মতে আফ্রিকান আমেরিকান মানে তারা কিন্তু আসল হিউম্যান বিংস নয়, তাদেরকে ওই জন্য সবসময় ডিহিউম্যানাইজ করা হয়, কারণ তারা এনস্লেভারি করার জন্যই তাদের জন্ম হয়েছে। ঠিক আছে, তো এইভাবে এখানে একটা কি তৈরি হলো, এখানে একটা ইনইকুয়ালিটি তৈরি হলো, ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি। ঠিক আছে, একটা ইনইকুয়ালিটি এখানে কিন্তু তৈরি হলো। এবার দেখো এই যে ইনইকুয়ালিটি তৈরি হলো, যার জন্য স্বাভাবিকভাবে দেখো আফ্রিকান আমেরিকান মানুষেরা তারা তো চাইবে যে না, এরকম ইনইকুয়ালিটি আমরা সহ্য করব না। কেন করব? কারণ আমাদেরও তো এই পৃথিবীতে বেঁচে থাকার যথেষ্ট অধিকার রয়েছে, তাই না? তো ওই জন্য তারা একটা নতুন ধরনের একটা রিভলিউশনারি একটা বলতে পারো হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করলো, বা একটা ইভেন্ট তারা অ্যাকচুয়ালি এক্সিকিউট করলো, যেটা সম্পর্কে তোমরা এবার আস্তে আস্তে জানবে। দেখো, যেটা তোমাদের এই যে কবিতাটার নাম রয়েছে হারলেম, এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা কেন কবিতাটার নাম হারলেম দিলেন, ল্যাংস্টন হিজেস হারলেম কেন দিলেন, হারলেম মানে কি বোঝানো হচ্ছে? দেখো মন দিয়ে শোনো। তাহলে এই যে আফ্রিকান আমেরিকান মানুষেরা যে ইনইকুয়ালিটি, তাও তাদেরকে কমপ্লিট ফ্রিডম দেওয়া হচ্ছে না, তাও নাইস করে রাখছে। ওকে, হচ্ছে তারা হচ্ছে নর্থ পার্টের দিকে চলে আসে, উত্তরের দিকে তারা চলে যায়। ওকে, এবং এই নর্থ, যেটাকে তারা নাম দেয় হার্লেম রেনেসাঁ। হার্লেম কেন নাম? হার্লেম মানে হার্লেম এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এটা রেফার করছে একটা জায়গাকে, যে জায়গায় এই কমিউনিটির একটা বলতে পারো, ইন্টারনেট প্রবলেম হচ্ছে স্টিল নাও, মানে কাজে লেগে যাবে হোল লাইফ। জাস্ট একটু দাঁড়াও গুরুপদে, পরে পড়া কি হবে নিয়েও কথা হলো, একটু সাইড, ঠিক আছে। একটু জাস্ট দাঁড়াও, স্টিল নাও হচ্ছে, একটু জাস্ট দাঁড়িয়ে যাও। একটু জানো,
শুভেন্দু বলছে সরি স্যার, না সরি কিসে, না 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 সরি আমার বলা উচিত। বলো এবার ইন্টারনেটটা ঠিক আছে? আই থিঙ্ক স্টিল দ্য ভয়েস ইজ ট্রেন্ডিং। বলো এবার ঠিক আছে? শুভেন্দু গুরুপদ লাস্ট একটু জানো। এবার একটু দেখো তো। সরি স্যার, আই গট অ্যান ইমার্জেন্সি কল। ওকে, ইটস ওকে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এখন সাউন্ড ঠিক আছে, এখন ঠিক আছে। আই থিঙ্ক এখন ঠিক আছে। যখন অসুবিধা আমাকে একটু কাইন্ডলি জানাবে, ঠিক আছে? যখনই অসুবিধা হবে। আচ্ছা, চল। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে হার্লেম রেনেসার মধ্যে আমরা ছিলাম। তো হার্লেম, দাঁড়াও আমি জাস্ট এটাকে একটু ছোট করে নিই, তাহলে তোমাদের দেখতে এটা সুবিধা হবে। ওকে, চলো। তো দেখো হার্লেম রেনেসাঁ, তাহলে জায়গাটার নাম কি? হার্লেম। তাহলে হার্লেম কেন জায়গাটার নাম? কারণ ওই আফ্রিকান আমেরিকান মানুষেরা, তারা এই ইনইকুয়ালিটিকে সহ্য করতে না পেরে, তাদেরকে ডিহিউম্যানাইজেশন যে করা হচ্ছে, এইগুলোকে তারা যখন সহ্য করতে পারছে না, তখন তারা এই নতুন একটা জায়গায় যায়। এক কমিউনিটি হাব, যেটাকে বলা হয়, কি বলা হয়? ব্ল্যাক কমিউনিটি হাব বলা হয়। আমার ইন্টারনেট অসুবিধা হচ্ছে। তো ইন্টারনেটে অসুবিধা হলে আমাকে জানাবে। আমার কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার ইন্টারনেটটা ঠিক আছে? একটু জানাও তো আমায়। আসলে কালকে থেকে ইন্টারনেটটা খুব সমস্যা করছে। জাস্ট একটু দাঁড়িয়ে যাও, আমি দেখছি। করা যায়, কন্টিনিউ করুন। হ্যাঁ নাসরিন, করছি, আমি করছি, জাস্ট একটু দাঁড়িয়ে যাও। আসলে ইন্টারনেটটা স্টেবল নয়, বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম একটা ব্যাপার হচ্ছে। আই থিঙ্ক এবার একটু ঠিক আছে। জাস্ট একটু দাঁড়িয়ে যাও, একটু জাস্ট গিভ মি 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আবার অসুবিধা হচ্ছে internet। এখানে ইন্টারনেট প্রবলেম হচ্ছে কত, বুঝতে পারছেন না আসলে। আমারও সেম, আমারও সেম। একটু জাস্ট দাঁড়িয়ে যাও, জাস্ট একটু দাঁড়িয়ে যাও। জাস্ট একটু দাঁড়িয়ে যাও।
অসুবিধা হবে। ওকে, সো এবার ভয়েস প্রপারলি আসছে কি একটু জানাও আমার কমেন্ট সেকশনে। এবার ঠিক আছে কি? বলো, এবার ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ শুভেন্দু, থ্যাংক ইউ নাস। সরি, চল শুরু করি। জাস্ট একটু দাঁড়িয়ে যাও। চলো, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম দেখো, আমি যেটা বললাম তোমাদেরকে যে আফ্রিকান আমেরিকান মানুষেরা তারা নতুন একটা জায়গায় আসলো, যেই জায়গাটার নাম হচ্ছে হার্লেম, এবং এই জায়গাটাকে বলা হয় তাদের ব্ল্যাক কমিউনিটির একটা হাব। ওকে, ব্ল্যাক কমিউনিটির একটা হচ্ছে হাব। ওকে, তো এই যে ব্ল্যাক কমিউনিটির হাব, তাহলে এখানে তারা একটা নতুন রিভলিউশন করে, এবং তারা মনের মধ্যে ভাবতে থাকে যে এবার আমাদের যে এরকম ভাবে ডিহিউম্যানাইজেশন যে করা হচ্ছে, এটা এটা আস্তে আস্তে বন্ধ হতে যাবে, এবং আমাদেরকে ইকুয়াল ফ্রিডম দেয়া হবে আমেরিকানদের মতো। ঠিক আছে, তো সেই জন্য এই হারলেমেতে এক প্রকার একটা রেনেসা হয়, যেটাকে হারলেম রেনেসা তোমরা জানো। তো হারলেম রেনেসা হচ্ছে এক প্রকার একটা বলতে পারো ভাইব্রেন্ট আফ্রিকান আমেরিকান আর্টিস্টিক ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচার এক্সপ্লোশন। রেনেসা মানে তুমি অ্যাকচুয়ালি তোমরা জানো যে ফ্লারিশমেন্ট অফ নলেজ, ইন্টেলেক্ট, আর্ট, ঠিক আছে, এই সকল ব্যাপারগুলো। তেমনই ভাবে দেখো এই হার্লেমে ব্ল্যাক কমিউনিটিদের এক প্রকার একটা বলতে পারো কালচারাল এক্সপ্লোশন, বা একটা বলতে পারো কালচারাল একটা ফ্লারিশমেন্ট ঘটছে আমাদের এই হার্লেমে, এবং ওটাকে বলা হয় হার্লেম রেনেসা। ওকে, এবং যার জন্য এই হার্লেম রেনেসার জন্য পরবর্তীকালে বিভিন্ন আলাদা আলাদা ক্যাটেগরিতে বিভিন্ন কিছু এক্সক্লুশন বা এক্সপেনশন ঘটে। যেমন তোমরা লিটারেচারের মধ্যে যদি দেখো, যেমন সাপোজ তোমরা লিটারেচারের মধ্যে যদি দেখো, তেমনই ভাবে দেখবে ব্ল্যাক কমিউনিটিদের যে লিটারেচার, ঠিক আছে,
তার মধ্যে আমাদের ল্যাংস্টন হিউজেস রয়েছেন, এবং তার সাথে আরো অন্যান্য বিভিন্ন যেমন রয়েছে জোরা নেইল হার্স্টন রয়েছে, এবং এবং এনারা হচ্ছে আমাদের লিটারেচারের বলতে পারো এই যে ব্ল্যাক কমিউনিটি যে লিটারেচার, সেই লিটারেচারের বলতে পারো পায়োনিয়ার, মানে এনারা পথ প্রদর্শক। ওকে, তারপর তোমাদের মিউজিক রয়েছে। মিউজিকে যেমন ওখানে রয়েছে, তোমরা পাবে দেখবে মিউজিকে যেমন রয়েছে, দেখো তোমাদের জাজ অ্যান্ড ব্লুজ। ওকে, জাজ অ্যান্ড ব্লুজ এই সকল মানে এই সকল হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক সেই সময়কালে পপুলার হয়। এবং আর্টের দিক থেকে দেখতে গেলে অ্যারন ডগলাস। ওকে, অ্যারন ডগলাস অ্যারন ডগলাস রয়েছে আর্টের দিক থেকে। তো এইভাবে দেখো বিভিন্ন কিছু ফ্লারিশমেন্ট ঘটছে আমাদের হার্লেম রেনেসা। ওকে, তো এই দেখো এই যে হার্লেম রেনেসা, এই হার্লেম এই যে জায়গাটা, তাহলে এই জায়গাটা তাদের কাজ মানে এই জায়গাটা একটা উইটনেস হয়ে গেছে ব্ল্যাক কমিউনিটি মানুষদের কাছে। বিকজ কারণ এই জায়গাতেই তারা তাদের যে একটা বলতে পারো ইকুয়াল যে ফ্রিডমের যে থ্রাস্ট, সেই থ্রাস্টটা তারা পরিপূর্ণ করতে অ্যাকচুয়ালি পেরেছিল এই জায়গাতে। এবং তাদের মধ্যে যে ইচ্ছে যে আমরা আমেরিকান মানুষদের মতোই ইকুয়ালি ভাবে জাজ হব, বা ইকুয়ালি ভাবে আমরা ফ্রিডম পাবো, এবং সব জায়গায় ইকুয়ালি ভাবে আমরা ট্রিট আমরা পাবো। তো এইভাবে তারা এরকম এক প্রকার একটা হার্লেম রেনেসা শুরু করেছিল। ঠিক আছে, এবার দেখো, এবার ওই সকল মানুষদের কাছে এটা একটা স্বপ্ন হয়ে গিয়েছিল। কি একটা স্বপ্ন হয়ে গিয়েছিল? যে ইকুয়াল ফ্রিডম, এটা একটা স্বপ্ন হয়ে গিয়েছিল। এবার এই স্বপ্নটাকে তারা বাস্তবায়িত করার জন্য তারা হার্লেম রেনেসা শুরু করেছিল। ওকে, ঠিক আছে। এবার এই যে রেনেসাটা শুরু করেছিল, আলটিমেটলি তারা কি কোন রকম কোন এই যে রেসিজম, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কি তারা হচ্ছে ধামাচাপা দিতে, বা এই ব্যাপারটাকে একদম চিরদিনের জন্য পার্মানেন্টলি ভাবে এটাকে কি একদম মানে ইনভিজিবল করে দিতে কি পেরেছিল? সেইটা জানতে হলে তোমাদের কবিতা ল্যাংস্টন হিউজেসের হার্লেম কবিতাটা আমাদের যেতে হবে। যে কবিতাটার মধ্য দিয়ে, কবিতাটার টাইটেল তোমরা দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও, কবিতাটা আমি জাস্ট ওপেন করি কবিতাটা। ওকে, দেখো, কবিতাটায় আসলে তোমরা যেটা দেখতে পাবে, কবিতাটার টাইটেলটা সম্পর্কে একটু দেখো মন দিয়ে। কবিতাটার টাইটেলটা কি রয়েছে? হার্লেম। তাহলে হার্লেমের মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে? হার্লেমের মধ্য দিয়ে যেটা তাহলে বলতে পারো, হার্লেম এমন একটা জায়গা তাদের কাছে, মানে একটা বলতে পারো এমন একটা জায়গা, যেই জায়গাতে তারা তাদের যে বলতে পারো ইটার্নাল যে থ্রাস্ট, সেই থ্রাস্টটাকে তারা চরিতার্থ করতে পেরেছিল এই জায়গাতে। এবং সেই চরিতার্থ করার জন্য কি করেছিল? তারা হার্লেম রেনেসা করেছিল। তাহলে বুঝতে পারছো, তাহলে ফার্স্ট স্টেপ যেটা কি, সেটা হচ্ছে তাদের হার্লেম রেনেসা। ওকে, হার্লেম রেনেসা সম্পর্কে তোমরা আই থিঙ্ক এবার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমরা করতে পারছো হার্লেম রেনেসাটা কি। ঠিক আছে, যে হার্লেম রেনেসা বলতে পারো ইজ দ্য কালচারাল ফ্লারিশমেন্ট অফ দ্য ব্ল্যাক কমিউনিটি। ওকে, যে ব্ল্যাক কমিউনিটি একটা কালচারাল একটা ফ্লারিশমেন্ট, এবং তার সাথে ইন্টালেক্ট, আর্টিস্টিক, লিটারেচার, বিভিন্ন কিছু ক্যাটেগরির মধ্যে একটা এক্সপ্যানশন ঘটে এই আমাদের হার্লেম রেনেসা। ওকে, তো এই হার্লেম এই জায়গাটা তাদের কাছে, ওই ব্ল্যাক কমিউনিটি মানুষদের কাছে অত্যন্তই পপুলার। ঠিক আছে, তো তারা যে হার্লেম রেনেসা করেছিল, যার জন্য মিউজিক, লিটারেচার, আর্টে ব্যাপকভাবে তারা একটা বলতে পারো হচ্ছে গুরুত্বপূর্ণ রোল পালন করতে পেরেছিল এই সকল ক্যাটেগরির মধ্যে। তো আলটিমেটলি তাদের কাছে এই যে একটা বলতে পারো ইকুয়াল, মানে একটা ইকুয়ালিটি, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তাদেরকে একটা ড্রিম হয়ে গিয়েছিল। এবার যে ড্রিমটা বহুদিন ধরে ডেফার্ড হয়ে গেছিল, ডেফার্ড মানে তোমরা আই থিঙ্ক জানো, ডেফার্ড মানে হচ্ছে পোস্টপন্ড হয়ে গেছিল, মানে স্থগিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, কেন স্থগিত হয়েছিল? কারণ তারা চাচ্ছিল তাদেরকে ইকুয়ালি ভাবে মানুষ ট্রিট করুক, ইকুয়ালি ভাবে তাদেরকে সবার সামনে রিপ্রেজেন্ট করুক। কিন্তু সেই জন্য এই যে ড্রিমটা তাদের যেটা ছিল, এই ড্রিমটা ডেফার্ড হয়ে গেছিল। ডেফার্ড মানে, ডেফার্ড মানে স্থগিত বা পোস্টপন্ড ড্রিম হয়ে গেছিল। মানে যেই ড্রিমটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত ফুলফিল হয়নি অ্যাকর্ডিং টু দা ব্ল্যাক কমিউনিটি পিপল। ওকে, তো সেই জন্য এই যে কবিতাটা রয়েছে ল্যাংস্টন হিউজেস এর, এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্য দিয়ে ল্যাংস্টন ওটাই আমাদের দেখাবেন যে এই যে ড্রিমটার ফাইনালি কি হলো,
সেটা সম্পর্কে মানে কবিতাটা খুব ছোট কবিতা, দেখো একদম ছোট কবিতা, জাস্ট এখান থেকে তোমাদের এতটা পর্যন্ত রয়েছে, জাস্ট এতটা পর্যন্ত, ঠিক আছে? খুবই ছোট কবিতা, তো ওটা আমরা অবশ্যই করব। আচ্ছা, তার আগে তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো আফ্রিকান আমেরিকান ব্যাপারটা কি, তারপরে তোমাদের ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডটা কি, তারপরে হচ্ছে হার্লেম রেনেসাঁটা কি, ঠিক আছে? বলো, কার যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো, তারপরে আমরা এবার একটু পিডিএফটার দিকে যাব, ঠিক আছে? বলো, এতটা পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো? নাসরিন, শুভেন্দু, গুরুপদ, একটু কাইন্ডলি জানো কোনো জায়গায় তোমার যেন কোনো রকম কোনো ডাউট তোমরা রাখবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ শুভেন্দু, থ্যাংক ইউ নাসরিন, গুরুপদ, অসুবিধা আছে কোথাও বলো আমাকে একটু। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবার তাহলে শুরু করি। তাহলে দেখো, প্রথমে আগে আমাদের যেটা জানতে হবে যে আফ্রিকান আমেরিকান তাহলে কি, ইজ আ টার্ম ফর রেসিয়াল অ্যান্ড এথনিক গ্রুপ in the United States composed primarily of the people whose ancestors মানে তোমরা জানো পূর্বপুরুষ বা forefathers বলা হয়, ঠিক আছে, were forcibly brought from West and Central Africa। তাহলে ওয়েস্ট এবং সেন্ট্রাল আফ্রিকা থেকে ওই সকল মানুষদেরকে সেন্ট্রাল আফ্রিকার মানুষদেরকে কি করা হয়, এই দুটো জায়গা থেকে তাদেরকে কি করা হয়, তাদেরকে ইউএসএ পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, তোমরা জানো। ওকে, ইউনাইটেড স্টেটস এ পাঠিয়ে দেওয়া হয়। তো এই জন্য দেখা বলছে ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা and enslaved in the US during the ট্রান্স-আটলান্টিক স্লেভ ট্রেড। তাহলে বুঝতে পারছো তাহলে ট্রান্স-আটলান্টিক স্লেভ ট্রেডটা কি, ক্লিয়ার? একদম কোথাও তোমার এরকম যেন অজানা না থাকে, সব জায়গাগুলো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রাখবে। ওকে, আচ্ছা চলো এবার তোমাদেরকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, আচ্ছা প্রথমে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবি, সেটা হচ্ছে যে তোমাদের আমেরিকান ড্রিম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তোমরা আমেরিকান লিটারেচার পড়ছো, এটা সম্পর্কে একটু দেখে রাখি। দেখো শোনো মন দিয়ে, আমেরিকান ড্রিম হচ্ছে, এটা হচ্ছে আমেরিকার ড্রিম, ঠিক আছে? এটা কিন্তু আমেরিকানদের ড্রিম কিন্তু নয়, আমেরিকার মানুষদের ড্রিম, ঠিক আছে? মন দিয়ে শোনো, দেখবে আমাদের মনের মধ্যে এরকম একটা বলতে পারো ভাবনা রয়েছে, একটা ইনবিল্ড বা একটা প্রি কনসিপ্ট একটা থট আমাদের মধ্যে রয়েছে। থটটা কি? থটটা হচ্ছে যে আমরা জীবনে যদি একজন সাকসেসফুল পার্সন হতে চাই, তার জন্য সব থেকে সুটেবল প্লেস কি, তার জন্য সব থেকে সুটেবল প্লেস হচ্ছে আমেরিকা। এটাই হচ্ছে আমেরিকান ড্রিম। মানে আমেরিকা হচ্ছে এমন একটা প্লেস যেখানে কিছু মানুষরা মনে করে, বিশেষ করে আমেরিকানসরা মনে করে যে আমেরিকা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি একটা বলতে পারো একটা ফুলফিল অপরচুনিটি তুমি পাও, যেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি, তুমি তোমার আর্টিস্টিক যে সেন্সিবিলিটি বা তুমি তোমার যে স্কিল, সেইগুলোকে ব্যাপকভাবে এনহ্যান্স করার অপরচুনিটি পাবে। কোন জায়গা? এই আমেরিকাতে। এবং এইটাকেই বলা হয় আমেরিকান ড্রিম। ওকে, ক্লিয়ার? তাহলে ড্রিম মানে স্বপ্ন, জানো, আমেরিকান ড্রিম মানে আমেরিকারদের যে স্বপ্ন, স্বপ্নটা কি তাদের কাছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান, যে যদি কোনো ব্যক্তি সাকসেসফুল হতে চায় তাহলে তাকে আমেরিকা আসতে হবে, কারণ আমেরিকার মধ্যে এরকম বিভিন্ন কিছু অপরচুনিটি রয়েছে, যে অপরচুনিটি গুলো তারা অন্যান্য বিভিন্ন কোনো জায়গায় তারা পাবে না, এটা একমাত্র আমেরিকা তাদেরকে প্রোভাইড করতে পারবে। এটাই হচ্ছে আমেরিকান ড্রিম। আর ইন রিয়ালিটিতে আমি যদি বলি, আমেরিকান ড্রিম হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, একটা ফলস ড্রিম, যেটা সেই সময়কালে মানুষদের ওপর ব্যাপকভাবে মানে ইনফ্লুয়েন্স করতো মানুষদেরকে। এবং সেটার জন্য আমি তোমাদেরকে একটা রাইটিং বলবো, রাইটিংটার নাম হচ্ছে দ্য গ্লাস মেনেজারি। ওকে, দ্য গ্লাস মেনেজারি। এই রাইটিংটাই দেখো রয়েছে গ্লাস মানে তোমরা জানো কাঁচের তৈরি কোনো জিনিস, আর মেনেজারি মানে বলতে পারো কাঁচের তৈরি বিভিন্ন অ্যানিমালদের বলা হচ্ছে, ঠিক আছে, গ্লাস অ্যানিমালসদের। তো ব্যাপারটা কি, মানে ওই অ্যাকচুয়ালি রাইটিংটায় বলা হচ্ছে, রাইটিংটায় বলছেন, রাইটার বলছেন যে এই আমেরিকান ড্রিম ব্যাপারটা এতটা ক্রুশিয়াল আমেরিকার মানুষদের কাছে, কারণ আমেরিকার মানুষেরা তারা মনে করে
যে আমরা আমেরিকাতে আছি, তাই জন্য আমরা অটোমেটিক্যালি আমরা সাকসেসফুল হয়ে যাব, সেখানে আমাদেরকে কোনো রকম কোনো হার্ডওয়ার্ক বা স্ট্রাগল আমাদের করতে হবে না। এটাই হচ্ছে আমেরিকান ড্রিম। তেমনই ভাবে তার গ্লাস মেনাজেরি এই প্লেটার মধ্যে তোমরা দেখতে পাবে, যেখানে একজন অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ফিমেল পার্সন রয়েছে, ফিমেল ক্যারেক্টার রয়েছে, যার দুটো সন্তান, একটি হচ্ছে ছেলে আর একটি হচ্ছে মেয়ে। ওকে, তো মেয়ে হচ্ছে সে এরকম গ্লাস মেনেজারি, ঠিক আছে, মানে গ্লাস অ্যানিমেল সে গুছিয়ে রাখতে পছন্দ করে। যেমন আমরা বাচ্চাবেলায় দেখবে আহ আমরা দেখবে বাচ্চাবেলায় একটা চিপস পাওয়া যেত, ক্র্যাক্স, আই থিঙ্ক ক্র্যাক্স রিংস, এরকম কিছু একটা পাওয়া যেত, দেখতাম অনেককে কিন্তু। তো সেগুলো সেখান থেকে দেখবেন অনেক গাড়ি তারা কালেক্ট করে রাখতো। তো ওটা একটা একটা কালেক্টেবল বলতে পারবে, ঠিক আছে, কালেক্টিং একটা হবি তাদের। তেমনই ভাবে দেখো ওই মেয়েটিরও এরকম গ্লাস অ্যানিমালস জমানোর প্রচুর ইচ্ছে, ঠিক আছে, এবং সে জমাতো। তো এই গল্পের শেষে, প্লেটার শেষে দেখানো হবে যে কেমন করে ওই মেয়েটির গ্লাস মানে আমেরিকান ড্রিমের যে বলতে পারো ইলুশন, সেই ইলুশনটা কেমন করে ফল ডাউন করবে, কেমন করে ভেঙে যাবে, সেটা আমরা ওই প্লেটার মধ্য দিয়ে দেখবো। তাহলে দেখতে গেলে আমেরিকান ড্রিম ইজ আ ফলস ড্রিম, ইজ আ ফলসিফাইং ড্রিম, ঠিক আছে, যার কোনো রিয়ালিটিতে যার কোনো তেমন কোনো ইনফ্লুয়েন্স কিন্তু নেই। মানুষ জাস্ট এটাকে এক প্রকার একটা ইলুশনের মতো, এবং এটাকে মানুষ ব্যাপকভাবে নিজেদেরকে ইনফ্লুয়েন্স করে এই আমেরিকান ড্রিমের মধ্য দিয়ে। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, আমেরিকান ড্রিম ব্যাপারটা কি, ক্লিয়ার? বলো আমাকে, গুরুপদ, নাসরিন, শুভেন্দু, একটু জানাও কাইন্ডলি। তাহলে আমেরিকান ড্রিম ব্যাপারটা বুঝতে পারছো? অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? বলো একটু আমাকে কাইন্ডলি, একটু মেসেজের থ্রু জানাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নাসরিন, গুরুপদ, শুভেন্দু। ওকে, থ্যাংক ইউ গুরুপদ, থ্যাংক ইউ শুভেন্দু। চলো, তাহলে আমেরিকান ড্রিম ব্যাপারটা বোঝা গেছে। চলো এবার আমরা পিডিএফ এর মধ্যে যাই। দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দা হার্লেম রেনেসাঁ। তাহলে তোমরা অলরেডি জানো যে দাদা, আমরা তো জানি হার্লেম রেনেসাঁটা কি। হার্লেমে যে ফ্লারিশমেন্ট হয়, আমাদের আর্টিস্টিক, ইন্টেলেকচুয়াল এবং কালচার যে এক্সপ্লোশন হয়, সেটাকে আমরা বলি হার্লেম রেনেসাঁ। ব্যাস, নর্মাল দিতে পারবে, তাও আমি একটু একটু ছোট করে পড়িয়ে দিই। দেখো, কবিতাটার নাম কি? হার্লেম। কে লিখেছেন? ল্যাংস্টন হিউজেস লিখেছেন। তাহলে হার্লেম ব্যাপারটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, যে হার্লেম হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গাতে আমাদের ব্ল্যাক কমিউনিটির মানুষেরা তারা স্বপ্ন দেখেছিল। কিসের স্বপ্ন? ফর ইকুয়ালিটির স্বপ্ন, ফর অপরচুনিটির যে স্বপ্ন, ফর অ্যাচিভিং সাকসেসের স্বপ্ন, তারা সাকসেস পাওয়ার স্বপ্ন তারা দেখেছিল। তাহলে এই হার্লেম এই টাইটেলটার মধ্যে দিয়েই ল্যাংস্টন হিউজেস সেই সকল মানুষদেরকে আবার পুনরায় জাগিয়ে তুলতে চাচ্ছে, তাদেরকে মোটিভেট করতে চাচ্ছে। চলো কবিতাটা পড়লে আরো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট লাইনে উনি বলছেন, হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডেফার্ড। ড্রিম মানে স্বপ্ন, ডেফার্ড মানে স্থগিত বা পোস্টপন্ড, তোমরা জানো অলরেডি। চলো, পোস্টপন্ড, তো তাহলে যে তোমাদের স্থগিত স্বপ্নের কি হবে, হোয়াট হ্যাপেন, তা তোমাদের স্বপ্নের কি হবে। তারপরে দেখো বিভিন্ন ধরনের উনি এখানে কি করছেন, উনি এখানে সিমিলিস ব্যবহার করছেন। ওকে, এখানে উনি সিমিলিস ব্যবহার করছেন। দেখো কি বলছে, ডাজ ইট ড্রাই আপ, এটা কি শুকিয়ে গেছে, কি শুকিয়ে গেছে, তাদের স্বপ্ন। ইট মানে ইট রেফার্স টু, বলতে পারো তাদের স্বপ্ন, ড্রিম, ড্রিম ফর ইকুয়ালিটি বলতে পারো, অপরচুনিটি, এই ব্যাপারগুলো। এটা কি শুকিয়ে গেছে, কেমন করে শুকিয়ে গেছে, লাইক আ রেজিন ইন দ্য সান, যে সূর্যের আলো এটা কি একটা কিচমিচ হয়ে গেছে, এটা ফার্স্ট কোয়েশ্চেন করছে। তারপর দেখো বলছে, অর ফেস্টার, ফেস্টার মানে ক্ষত হয়ে গেছে, এটা কি লাইক আ সোর, সোর মানে একটা বলতে পারো, মানে লাইক আ সোর মানে এটা বলতে একটা মানে একটা ক্ষত টাইপের গর্ত হয়ে গেছে, কি এটা পচে গেছে, এরকম একটা ব্যাপার। অ্যান্ড দেন রান, রান মানে যেখান থেকে পুঁজ টাইপের বেরোচ্ছে, ঠিক আছে, এরকম কি হয়ে গেছে। তারপর দেখো বলছে, ডাজ ইট স্টিং লাইক রটেন মিট। আচ্ছা, মানে বলছে যে এটা কি পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত, এরকম ব্যাপারটা বলছে। রটেন মানে জানো পচে গেছে, স্টিক মানে দুর্গন্ধযুক্ত, তাহলে এটা কি পচা মাংসের দুর্গন্ধের মতো হয়ে গেছে। তারপর দেখো বলছে, আর ক্রাস, নাকি এটা বাইরেটা শক্ত হয়ে গেছে, যে এটার ভেতরে কোনোদিনও আমরা আর ড্রিমটাকে ফুলফিল করতে পারবো না, বাইরেটা শক্ত হয়ে গেছে। অ্যান্ড সুগার ওভার, এবং চারিদিকে একটা সুইটফুল একটা বলতে পারো ফ্লেভার ছড়িয়ে গেছে, কারণ তাদের স্বপ্নটা, তাদের কাছে একটা সুইটফুল অ্যাম্বিশন, সেই জন্য এটা মিষ্টি তাদের কাছে।
লাইক আ সিরুপি সুইট, এবং এটাকে একটা সিরুপি সুইট হয়ে গেছে। সিরুপি মানে বলতে পারো একটা ক্যান্ডির মতো হয়ে গেছে কি এটা, যেটা অনেকদিন ধরে রয়েছে, যার জন্য বাইরেটা শক্ত হয়ে গেছে আর ভেতরটা পচে গেছে। এরকম কি হয়ে গেছে আমাদের স্বপ্নটা? তার কথা বলছে। মেবি ইট জাস্ট স্যাগস, মেবি ইট জাস্ট স্যাগস লাইক আ হেভি লোড। ঠিক আছে, স্যাগস মানে বলতে পারো প্রেসার। ঠিক আছে, প্রেসার, যে এটা কি এতটা পরিমাণে প্রেসার দিয়ে যেটা একটা হেভি লোড হয়ে গেছে, যার জন্য এটাকে কোনোদিন আমরা ফুলফিল করতে পারবো না। এতটা হেভি লোড হয়ে গেছে কি এটা, এতটা প্রেসারাইজড অবস্থায় হয়ে গেছে, মানে এতটা সংকীর্ণ হয়ে গেছে কি এটা। দেখবে তোমার কোন একটা জিনিস ভাবো যেটা সাইজ অনেকটা বড়, সেটাকে তুমি খুব সহজে তুমি খুঁজে নিতে পারবে। ভাবো কোন একটা জিনিস যেটা তোমার খুব ছোট, কিন্তু তুমি কোথায় রেখে তুমি খুঁজে পাচ্ছ না, কারণ কি তার আকারটা খুব ছোট। সেই জন্য বলছে যে এটা এতটা প্রেসারাইজড হয়ে গেছে, মানে এতটা দিন এটাকে যে ডিলে করা হচ্ছে, যার জন্য কি এটা একটা হেভি লোড, মানে এটা কি সংকীর্ণ হয়ে গেছে, ন্যারো ওরিয়েন্টেড, বা বলতে পারো এটা কি ন্যারো হয়ে গেছে বা স্মল হয়ে গেছে সাইজগত দিক থেকে, যার জন্য এটাকে হেভি লোড মনে হচ্ছে আমাদের কাছে। লাস্ট যেটা কোয়েশ্চেনটা দেখবে, এটা ইটালিক স্ট্রাকচারে লিখেছেন, দেখবে তোমরা এখানে ইটালিক স্ট্রাকচারটা দেখবে, এখানে বুঝতে পারবে। দেখো কি বলছে, দেখো or does it explode, এবং লাস্টে ফাইনাল উনি কনক্লুশন লাইনের মধ্যে দিয়ে উনি বলছেন যে না, এটা কি তাহলে ধ্বংস হয়ে গেছে, এক্সপ্লোড মানে এটা কি তাহলে হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে গেছে, এটা কি তাহলে ডিস্ট্রয়েড হয়ে গেছে, এরকম ভাবে প্রশ্ন করছে। ঠিক আছে, তো এইভাবে দেখো কবিতাটার মধ্য দিয়ে এই যে ছোট্ট একটা কবিতা, তাহলে এই কবিতাটার মধ্য দিয়ে যেটা ল্যাংস্টন হিজে বলতে চাচ্ছেন, যে তাদের ডিলেড ড্রিম বা তাদের যে ডেফার বা তাদের যে পোস্টপন ড্রিম, সেটা কি তাহলে কোনোদিনও ফুলফিল হবে না, নাকি সেটা কিসমিস হয়ে গেছে, নাকি সেটা একটা ক্ষত হয়ে গেছে, নাকি সেটা পচা মাংসের মতো হয়ে গেছে, নাকি সেটা রটেন একটা সুগার ক্যান্ডি হয়ে গেছে, এই সব ব্যাপারগুলো। ঠিক আছে, চল এবার কনক্লুশনটা সম্পর্কে একটু দেখে নি। দেখো এই যে কনক্লুশনটা আমরা পড়লাম, অর ডাজ ইট এক্সপ্লোড, যেটা কি করছে, যেটা দেখো দ্য কনক্লুশন অফ ল্যাংস্টন হিউজেস হার্লেম, অলসো নোন অ্যাজ আ ড্রিম ডেফার, ইজ দ্য ইটালিসাইজড লাইন অর ডাজ ইট এক্সপ্লোড। ইটালিসাইজ মানে ইটালিক স্ট্রাকচারে, দেখো এই যে বললাম না, ইটালিক একটা যে স্টাইলে লেখা হচ্ছে ব্যাপারটাকে, তোমরা হোয়াটসঅ্যাপে এটা করতে পারো। হুইচ সার্ভস অ্যাজ আ পাওয়ারফুল ওপেন এন্ডেড ওয়ার্নিং, এবং যেটা একটা পাওয়ারফুল ওপেন এন্ডেড ওয়ার্নিং আমাদেরকে দিচ্ছে, দ্যাট আ ড্রিম ডিনাইড ফর টু লং, যে মাই ডিয়ার ব্ল্যাক কমিউনিটি পিপল, আপনারা কি ভুলে যাচ্ছেন যে আমাদের স্বপ্নটা বহুদিন ধরে সেটাকে ডিনাই করে রাখা হয়েছে, might burst forth in a violent destructive social upheaval, এবং এটার মধ্য দিয়ে একটা নতুন ধরনের